করোনা মহামারীতে একদিনে সর্বোচ্চ প্রায় 11,000 মৃত্যু দেখল বিশ্ব। বাংলাদেশেও বাড়ছে সংক্রমণ, বাড়ছে মৃত্যু, কিন্তু সেভাবে বাড়ছে না জনসচেতনতা। হাসপাতালগুলোতে রয়েছে আইসিইউ এর সংকট, সেই সাথে রয়েছে চিকিৎসা সরঞ্জামাদি এবং দক্ষ জনবলের ঘাটতিও। যখন ভ্যাকসিনের বিষয়ে আলোচনা চলছে এবং ভ্যাকসিন পেতে জোর প্রচেষ্টা চলছে, প্রধানমন্ত্রী আজও বলেছেন যে ভ্যাকসিন পেতে আমরা 1,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। যখন বাংলাদেশে আশঙ্কা করা হচ্ছে দ্বিতীয় ঢেউয়ের, এবং জনস্বাস্থ্যবিদরা অনেকেই বলছেন দ্বিতীয় ঢেউ হতে পারে প্রথমটির চাইতেও ভয়ঙ্কর, তখন আসলে ঠিক কেমন ঝুঁকিতে আছি আমরা এবং এর জন্য আমাদের প্রস্তুতি কেমন, এসব জানতে রাজকাহনী আপনাদের সাথে আছি আমি শারমিন চৌধুরী। আমার সাথে অতিথি হিসেবে সংযুক্ত আছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, বিএসএমএমইউ এর মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ। আমার সাথে আছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক ডাক্তার বেনজির আহমেদ, আছেন ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটি হসপিটালের কার্ডিয়াক সার্জন ডাক্তার শাকিল ফরিদ, এবং আছেন সংক্রামক রোগ বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্রের ড্রেক্সেল ইউনিভার্সিটি কলেজ অফ মেডিসিনের সহযোগী অধ্যাপক ডাক্তার মশিউল চৌধুরী। স্বাগত জানাচ্ছি আপনাদের চারজনকে। আজকের রাজকাহনী শিরোনাম যেটি রেখেছি, বাড়ছে সংক্রমণ, মৃত্যু, করণীয় কি। প্রথমেই আসলে কি পরিস্থিতি, সেটি আমাদের জন্য কতটা উদ্বেগজনক, আশঙ্কার, সেটি একটু ভালো করে জানতে চাই, বুঝতে চাই। আমি ডাক্তার বেনজির আহমেদ, কেন বাড়ছে, এখন এসে কেন সংক্রমণ মৃত্যু দুটোই বাড়ছে, এবং যে দ্বিতীয় ঢেউয়ের কথা বলা হচ্ছে বা সেকেন্ড ওয়েভ, বাংলাদেশে কি সেটি নিশ্চিতভাবেই বলা যায় যে চলেই এসেছে? ডাক্তার বেনজির আহমেদ। শারমিন, ধন্যবাদ। হ্যাঁ, বাংলাদেশে বাড়ছে। আমাদের যেরকম স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্ট, তাতেও দেখা যাচ্ছে বাড়ছে। আমাদের এমনি পরিচিত জন যারা আছে ঢাকায় বিশেষত, তাদেরও অনেকের মধ্যে শুনছি যে বাড়ছে। আমাদের সহকর্মীদের মধ্যে একজন বা একাধিক জন আক্রান্ত হচ্ছে, তাতে এটা ধরতে হবে যে বাড়ছে। তবে এখনো এটা যে একেবারে খুব সিগনিফিক্যান্ট বা মানে আমরা যে এটা দ্বিতীয় ঢেউ বা শীতের কারণে বাড়ছে এরকম বলা মুশকিল। এখন বাড়ছে কেন, আপনি যে প্রশ্নটা করছেন, সহজ উত্তর হলো আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারছি না বলে বাড়ছে। যদি নিয়ন্ত্রণ করতে পারতাম তাহলে বাড়তো না। এখন নিয়ন্ত্রণ করতে পারিনি কেন, সেগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমাদের যে দ্রৌপদী কার্যক্রমগুলো আছে, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরামর্শ দিয়েছে, এবং বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে যারা সফল হয়েছে, তারা যেভাবে করেছে আমাদেরও তাই করতে হবে। বিশেষত ধরেন ট্রেসিং, যেটা আমরা খুব গুরুত্ব দিই, যে একটা রোগীর সংস্পর্শে যারা আসেন তাদেরকে খুঁজে বের করা এবং তাদের টেস্ট করা, তাদের মধ্যে যারা আক্রান্ত তাদেরকে আইসোলেশনে নেওয়া, যারা সংস্পর্শে আসছেন কিন্তু পজিটিভ না তাদেরকে কোয়ারেন্টাইনে নেওয়া, ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল প্র্যাকটিসটা খুব ভালো মতো করা। বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের চিকিৎসকরা আক্রান্ত হচ্ছেন, কিংবা কেউ বাজারে যে আক্রান্ত হচ্ছেন, কেউ অফিসে যে আক্রান্ত হচ্ছেন, এই জায়গাগুলোতে আমরা যদি সংক্রমণ নিয়ন্ত্রণ এবং চর্চাটা করতে পারি ঠিক মতো, তাহলে এখানে কমবে। এবং আপনি যেটা বলেছেন যে আমাদের সাধারণ মানুষ যে মাস্ক ব্যবহার করাটা, সেটা আমরা করাতে পারছি না, আমরা ব্যর্থ হচ্ছি, তাদের কাছে এটা কমিউনিকেট করতে পারছি না। এগুলো ডাক্তার বেনজির আহমেদ, আমি এই প্রশ্নটি নিয়ে নিশ্চয়ই আপনাদের কাছে আসবো যে আমাদের ব্যর্থগুলো কেন হচ্ছে। মানে আমরা তো পরিকল্পনার কথা অনেক আগে থেকেই আশঙ্কার কথা বলছি, পরিকল্পনার কথা বলছি, ব্যর্থ কেন হচ্ছে একটু ভালো মতো জানতে চাইবো নিশ্চয়ই। কিন্তু পরিস্থিতির বিষয়ে যেটি বলছিলাম জানবো ডাক্তার এবিএম আব্দুল্লাহ, আপনি পরিস্থিতি কিভাবে বিশ্লেষণ করছেন? আপনারই একটি বক্তব্য পড়ছিলাম যে আপনি বলছিলেন স্প্যানিশ ফ্লু, সেই 19 শতকের গোড়ার দিকে স্প্যানিশ ফ্লু এর কথা বলছিলেন, যে যখন দ্বিতীয় ঢেউটি আসলো সেটি প্রথমটির চাইতেও মারাত্মক হয়েছিল। এখন যখন করোনারও দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে, অনেকেই বলছেন দ্বিতীয় ঢেউ আগে থেকে মারাত্মক হবে। আসলে কিরকম পরিস্থিতি হতে যাচ্ছে, কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে গত 2 মাস কিন্তু আমাদের সংক্রমণের হার বেশ কম ছিল। আজকেও তো 2364 জন আক্রান্ত হয়ে গেছে, 30 জন মারা গেছে। গতকাল একটু কম ছিল। তো আমি শুরুতে যারা মারা গেছেন আমাদের ছেড়ে চলে গেছে, এই পর্যন্ত 104 জন ডাক্তার কিন্তু মারা গেছেন, চিকিৎসা কর্মী, অনেক সমাজের গত 2-3 জন বিশিষ্ট ব্যক্তিও মারা গেছেন। আমি শুরুতে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এবং অনেকে এখনো আক্রান্ত, কিন্তু হাসপাতালে প্রচুর রোগী এখন, ওই ভেন্টিলেটরও আছে, আইসিইউতে আছে, তাদেরও দ্রুত রোগ মুক্তি কামনা করি। যেটা আপনি বললেন, হ্যাঁ, স্প্যানিশ ফ্লুর কথা যেটা বললেন, এটা কিন্তু 3টে ঢেউ তো ছিল। সেকেন্ড ঢেউ যেটাকে বলে, দ্বিতীয় ঢেউ যেটা, ওটা কিন্তু আসলে খুব মারাত্মক ছিল, অনেক লোক মারাও গেছে ওই সময়। তো করোনার ব্যাপারে যেটা বলতে চাচ্ছি, যে দ্বিতীয় ঢেউ আমাদের তো দেশে অনেকেই বলেন যে প্রথম ঢেউ হয়তো শেষ হয় নাই,
আমাদের প্রথম ঢেউটা আসলে জুন জুলাইতেই হাইয়েস্ট ছিল। সাধারণত 5%-এর নিচে না এলে তো এটাকে আমরা বলবো না যে কমে আসছে, কমেছিল 10, 11, 12 এরকম একবার 20-22 উঠে গেছিল তো, এবং সেটা কিছুটা বাড়া শুরু করছে। এখনো দ্বিতীয় ঢেউ বলার সময় কিন্তু হয় নাই, কারণ সামনে শীত তো কড়া নাড়ছে, শীত তো সামনে আছে। এবং পৃথিবীর অনেক দেশ, বিশেষ করে ওই যে ইউরোপিয়ান দেশগুলোতে তো ওদের ওখানে তো শীত পড়ছে, তাদের সংক্রমণের হারও বেড়েছে, অনেক জায়গায় তো লকডাউন হচ্ছে। ডাক্তার এবিএম আব্দুল্লাহকে শুনছিলাম, ইউরোপের পরিস্থিতির কথাও বলছিলেন। আমি যদি ডাক্তার শাকিল ফরিদ খুব সংক্ষেপে একটু পরিস্থিতিটা আপনার কাছ থেকে এবং ডক্টর মশিউল চৌধুরীর কাছ থেকে আগে আপনাদের যুক্তরাজ্যের পরিস্থিতিটাও যদি ডক্টর শাকিল ফরিদ আপনি বলেন যে এখন সেখানেই পরিস্থিতি কেমন, আপনারাও কি আরো বেশি পরিস্থিতি আরো অবনতি হবে এরকম আশঙ্কা করছেন? সেখান থেকে বাংলাদেশের অবস্থানটাও কিভাবে দেখছেন? ধন্যবাদ শারমিন। যুক্তরাজ্যের পরিস্থিতিটা খুবই খারাপ। এখন প্রতিদিনই প্রায় 20,000 থেকে 22,000 করে লোকজন নতুন নতুন কেস আমাদের রিপোর্টেড হচ্ছে, এবং মৃত্যুর হারটা অনেক বেড়ে গেছে। আগে যেরকম 3 সপ্তাহ আগে 100-200 জন করে মারা যাচ্ছিল, এখন কিন্তু লেটেস্ট ফিগার আপনি যদি দেখেন প্রায় 600-র মতো মারা গিয়েছে গতকালকের আগের দিন। তো জিনিসগুলো আস্তে আস্তে খারাপ হচ্ছে, কিন্তু ভালো নিউজ হচ্ছে ভ্যাকসিন হোপফুলি আসলে আমরা আশা করছি যে কিছুটা অবস্থার উন্নতি হতে পারে, তবে এটা অনেক সময় লাগবে। এখন এখানে দেখা গিয়েছে যুক্তরাজ্যে ওয়ান অফ দ্য মেইন প্রবলেম যেটা, সেটা হচ্ছে সুপার মার্কেটের মাধ্যমে ট্রান্সমিশন গুলো হচ্ছে, এবং হাসপাতালগুলো কিন্তু রোগীতে প্রায়ই ভরে যাচ্ছে। সো আমরা এখন সেকেন্ড পিকে ভালো মতো এন্টার করেছি, এটা খুবই একটা দুঃখজনক ব্যাপার। ইউরোপের রেস্ট অফ দ্য দেশ আপনারা জানেন যে সেকেন্ড পিকের ভিতর দিয়ে যাচ্ছে, এবং আশা করা যাচ্ছে যে যেহেতু লকডাউন মেজার্স গুলো নেওয়া হয়েছে, কারফিউ দেওয়া হয়েছে অনেক জায়গাতে, আস্তে আস্তে এটার ইনসিডেন্সটা কমতে থাকবে, কিন্তু এখনো খুব আর্লি টু সে কি হতে পারে। তো ইউকে তে বর্তমানে লকডাউন চলছে, যেটা 2রা ডিসেম্বর যে শেষ হবে। এরপরে গভর্নমেন্ট ইভ্যালুয়েট করে দেখবে, চিন্তা ভাবনা করবে যে এই লকডাউনটাকে আরো বাড়ানো দরকার আছে। নিশ্চয়ই তখনও আমরা আবারও কথা বলবো যে আসলে পরিস্থিতি তাতে কোনো উন্নতি হলো কিনা। আমি ডক্টর মশিউল চৌধুরী আপনার কাছ থেকেও জানতে চাই, যুক্তরাষ্ট্র তো বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে শুরু থেকেই, মানে করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশ যুক্তরাষ্ট্র। এখন কি অবস্থা, এতটা সময়ে কতটা প্রস্তুত হতে পারলো, সামনে কেমন আশঙ্কা করছেন? ধন্যবাদ মিস শারমিন। হ্যাঁ, দুর্ভাগ্যজনকভাবে যুক্তরাষ্ট্র প্রথম থেকেই কিন্তু সবচেয়ে করোনা ভাইরাসের সংখ্যার দিক থেকে, মৃত্যুর দিক থেকে এগিয়ে আছে। সেটা খুব দুর্ভাগ্যজনক, কারণ আমরা টেকনোলজিতে ওয়েস্টার্ন কান্ট্রিতে যে চিকিৎসা এবং চিকিৎসার যে টেকনোলজি এবং উদ্ভাবনী যে ক্ষমতা সবকিছুই আমাদের ছিল, কিন্তু সেখানে দেখা গেল যে আমরাই সবচেয়ে পিছিয়ে পড়েছি। এবং এই মুহূর্তে প্রতিদিন প্রায় 1700 মানুষ মারা যাচ্ছে করোনা ভাইরাসে, এবং এই সপ্তাহে দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ হসপিটালাইজেশন হচ্ছে। আমরা গতকালই 250,000, 250,000 মানুষ মারা গেল, সেটা আমরা অতিক্রম করেছি, এবং আগামী 1 মাসের মধ্যে হয়তো সেই একই নাম্বার সংখ্যক আমাদের ডেথ হতে পারে। অতএব এটা খুবই দুঃখজনক ব্যাপার, কিন্তু আমি বলবো যে আমাদের সামনে অনেক কিছু উদাহরণ ছিল এবং আছে এখনো। আমাদের সেগুলো যদি আমরা পালন করতে পারি তাহলে হয়তো আমরা এটা কন্ট্রোল করতে পারবো। যেমন ফ্রান্সের সেকেন্ড ওয়েভ হয়েছে, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই তারা কিন্তু নাম্বার কমিয়ে নিয়ে এসছে। ওরা লকডাউন করেছে এবং সিরিয়াসলি নিয়েছে। আমাদের যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপের যে পার্থক্যগুলি আমাদের বিধানের, সেটা হলো যে ওরা কিন্তু লকডাউন করে কিছু কিছু জিনিস খোলা রেখেছে, কিছু কিছু জিনিস বন্ধ করেছে। যেমন রেস্টুরেন্ট, পাব ওরা বন্ধ করে দিয়েছে, যেটা যুক্তরাষ্ট্রে হয়নি। ওরা স্কুল খোলা রেখেছে, কিন্তু আমাদের এখানে স্কুল বন্ধ করে দিয়েছি। জিনিসটা কিন্তু উল্টো হওয়া উচিত ছিল, এবং সেটা এখন যেসব অঙ্গরাজ্যে করছে তারাই কিন্তু সাকসেসফুল হচ্ছে। তারপর সবচেয়ে বেশি বড় কথা যে আমরা প্রথম থেকে দেখছি যে এই বিধানগুলির কিন্তু তেমন কোনো পরিবর্তন হয়নি, সেটা একই রকম রয়ে গেছে। এটা পালন করার ব্যাপার। তো এই সংক্রামক রোগের সবচেয়ে যে মূল জিনিসটা আমরা লক্ষ্য করেছি যে এটা সংক্রমণের সাথে একটা প্রশাসনের একটা যুক্ত আছে এবং রিলেশন আছে। যে প্রশাসন যেটাকে অবহেলা করেনি তারাই সাকসেসফুল, যারা অবহেলা করেছে তারা সাকসেসফুল হয়নি। তো আমাদের দেশে এই ব্যাপারটাই আমরা লক্ষ্য করলাম যে আমাদের প্রশাসন দুর্ভাগ্যজনকভাবে প্রথম থেকেই কিন্তু প্রচন্ড রকমের শিথিল ছিল, এবং সে কারণে আমাদের সংখ্যাটা এখনো বেড়ে যাচ্ছে।
তারপরে মানুষের তো শীতলতা আসে, যুক্তরাষ্ট্রের কথা বলছেন, শীতের সেখান সময়। থেকে বাংলাদেশের পর্যালোচনাতেও আসবো, কিন্তু ডক্টর মশিউল আপনি জি। হয়তো আমাদের সঙ্গে খুব বেশি সময় দিতে পারবেন না, যার কারণে আপনার কাছ থেকে একটু ভ্যাকসিনের বিষয়টাও শুনে নেই। আমরা শুনছি যুক্তরাষ্ট্রে খুব কয়েক সপ্তাহের মধ্যেই ভ্যাকসিন চলে আসবে, ডিসেম্বরের শেষ নাগাদ সব মানে ভ্যাকসিন পাওয়া শুরু করবে যুক্তরাষ্ট্রবাসী, বলছেন অ্যান্থনি ফাউচি। আসলে তাতে সংকটের কতটা নিরসন হবে বলে মনে করছেন? খুব ভালো প্রশ্ন। তো অনেক দুঃসংবাদের মধ্যে সবচেয়ে বড় সুসংবাদ যেটা সে ভ্যাকসিনের সাকসেস। আসলে আমরা কিন্তু এতটা সাকসেস আশা করিনি, কিন্তু সেটা হচ্ছে আসলে মেসেঞ্জার আরএনএ, যেটা উদ্ভাবনী একটা ব্যাপার, এটা কোনোদিন ভ্যাকসিনের ইতিহাসে হয়নি। এবং সেটার সম্বন্ধে যেটা সাকসেস, যেটা এফডিএ বলেছিল যে 50% সাকসেস হলেই তারা সেটা অ্যাপ্রুভ করবে, এবং ডক্টর ফাউচি বলেছেন যদি 75% সাকসেস হয় তাহলে আমি প্রচন্ড খুশি। সেখানে 95% সাকসেস রেট তো সাংঘাতিক ব্যাপার। তো এটা আমরা কখনোই আশা করিনি, এবং মনে হচ্ছে যে ভবিষ্যতে ভ্যাকসিনের স্ট্র্যাটেজি মেসেঞ্জার আরএনএ দিয়ে হয়তো আমাদের বুদ্ধিমানের কাজ। কিন্তু এখানে একটু সমস্যা আছে, সেটা হলো স্টোরেজ এবং হ্যান্ডলিং। সেটা কিভাবে হবে এবং কিভাবে এই ভায়ালগুলো, ইনজেকশনগুলো সরবরাহ করা হবে, সেই ব্যাপার, এই লজিস্টিক্স গুলো এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আজকেই শুনলাম যে কানেক্টিকাটের একটা কোম্পানি $300 মিলিয়ন তারা পেয়েছে, এবং তারা এই ভায়ালগুলো এখন বানাচ্ছে। আমাদের যেটা হবে ডিসেম্বর মাসের মধ্যে, যেটা প্রমিস করেছে, সেটা হলো এই ফাইজার এবং মডার্না কোম্পানি দুটোই আমাদের বোধহয় 40 মিলিয়ন ডোজ সরবরাহ করবে ডিসেম্বর মাধ্যমে। তো যেহেতু এই ভ্যাকসিনটা দুটো ডোজ দিতে হয় 3 থেকে 4 সপ্তাহের মধ্যে, সেই জন্য 40 মিলিয়ন ডোজ মানে হলো 20 মিলিয়ন মানুষকে দেওয়া হবে। তো 20 মিলিয়ন মানুষ কিন্তু খুবই কম। আমাদের যুক্তরাষ্ট্রে 300 মিলিয়ন মানুষ এবং পুরো বিশ্বে 7 বিলিয়ন মানুষ। তো 20 মিলিয়ন মানুষকে যদি এখন দিতে হয় আগামী 1.5 মাসের মধ্যে, তাহলে সেখানে আমাদেরকে দেখতে হবে কাদেরকে আমরা দিব প্রথমে। তো এখানে যতটুকু আমরা শুনছি যে ফ্রন্টলাইনার যারা স্বাস্থ্যকর্মী, তাদেরকে প্রথমে দেওয়া হবে, এবং যাদের হাই রিস্ক, যেমন বয়স্ক এবং যাদের মেডিকেল কন্ডিশন আছে, তারপরে মিলিটারি, এদেরকে হয়তো প্রথমে দেওয়া হবে, যারা নাকি একদম ফ্রন্টলাইনে। অনেক এই ধন্যবাদ সমস্যাগুলো ডক্টর মশিউল চৌধুরী। তার মানে আসলে সর্বসাধারণের পেতে পেতে, সেই প্রায়োরিটির তালিকায় আসতে আসতে সর্বসাধারণের পেতে পেতে মনে হয় বেশ একটা সময়ই লেগে যাবে। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মশিউল চৌধুরী, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। আপনার সময় স্বল্পতা আছে, আপনাকে কাজে যেতে হবে, সময়ের কিছু পার্থক্য আছে, এর মধ্যেও আপনি আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ। ডাক্তার এবিএম আব্দুল্লাহ, যদি আমাদের দেশের ভ্যাকসিনের জায়গাটাও আমরা একটু জানতে চাই, যে আমরা আসলে কতটা আশাবাদী হচ্ছি। আজকেও মাননীয় প্রধানমন্ত্রী বলছেন 1,000 কোটি টাকা বরাদ্দ দেবার কথা। আমরা কি খুব আশাবাদী হতে পারছি? আমরা কবে নাগাদ পাবো, সেরকম একটা মানে ধারণা কি আপনাদের আছে? আমি বলছি, আমাকে জিজ্ঞেস করছেন না? জি, ডাক্তার এবিএম আব্দুল্লাহ, আপনাকে জিজ্ঞাসা করছি। না, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ওই যে আগের অনেকগুলো কথা হয়তো মিস হয়ে গেছে, আমি শোনাতে পারছিলাম না, দর্শকরা বোধহয় শুনতে পায় না। যাক, ভ্যাকসিনের কথাতে আমি ফিরে আসতেছি। অলরেডি জানেন আমাদের দেশে কিন্তু একটা চুক্তি হয়ে গেছে ওই ভ্যাকসিনকোর সাথে, ইন্ডিয়ান যেটা সেরাম ইনস্টিটিউট, তারা 3 কোটি ডোজ দেওয়ার কথা বলছে। 3 কোটি ডোজ মানে 2টা ডোজ 1.5 কোটি লোক পাবে। যে কথাটা আপনি বললেন, সাধারণ লোক, আমাদের সব লোক কিন্তু একসাথে পাবে না, কারণ 100 কোটি লোক একসাথে কিভাবে, এটা সম্ভব না আসলে। তবে যেটা ডক্টর মশিউল সাহেব যে কথাটা বললেন, আমাদের এখনই সিলেক্ট করতে হবে, প্রায়োরিটি অনুযায়ী ভ্যাকসিনটা দিতে হবে। প্রায়োরিটি বলতে আমি বিভিন্ন সময় একটা কথা বলছি, প্রায়োরিটি বলতে যারা ঝুঁকির মধ্যে, যেমন ধরেন বয়স্ক মানুষ, যাদের বিভিন্ন মেডিকেল প্রবলেম রয়েছে, ক্রনিক রোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্ট্রোক, হার্ট, লিভার, কিডনি বা ক্যান্সার আছে কেউ, এই ধরনের লোকগুলো কিন্তু ঝুঁকির মধ্যে থাকে। তাদের সংক্রমণের ঝুঁকিও বেশি, তাদের মৃত্যুর ঝুঁকি, তাদেরকে কিন্তু 1 নম্বরে রাখতে হবে। এবং সেকেন্ড, আমি মনে করি যারা ফ্রন্টলাইন ফাইটার, আমাদের ডাক্তার, স্বাস্থ্যকর্মী সর্বস্তরে যারা হাসপাতালে কাজ করে, ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়, দারোয়ান, ইভেন যারা হসপিটালের অন্য যে কোনো ঝাড়ুদার থেকে সবাইকে কিন্তু, তারাও কিন্তু ফ্রন্টলাইন ফাইটার। তারা যেহেতু হাসপাতালে কাজ করে, ঝুঁকি তার মধ্যে বেশি রয়েই গেছে, এটাও একটা। আর সেকেন্ড ফ্রন্টলাইন ফাইটার আমি মনে করি নিরাপত্তা কর্মী, যারা পুলিশ, র্যাব, বিজিবি, তাদেরকে তো বিভিন্ন জায়গায় যেতে হয় নিরাপত্তার সাথে, তারাও ফ্রন্টলাইন ফাইটার, তাদেরকেও কিন্তু এই আওতায় আনা উচিত। এবং আরেকটা গুরুত্বপূর্ণ যেটা আমি মনে করি, আমাদের সাংবাদিক ভাই যারা আছে সর্বস্তরে, ফ্রন্টলাইন বলেন, প্রিন্ট মিডিয়া, টেলিভিশন, যাই বলেন, তারাও কিন্তু বিভিন্ন জায়গায় সংবাদ কালেক্ট করতে হয়, জনগণকে সচেতন করার লক্ষ্যে তারাও কিন্তু ফাইট করছে। আমি সেজন্য মনে করি যে এইভাবে এখনই একটা লিস্ট করা উচিত, যাতে যখন ভ্যাকসিন আসবে যেন কোনো বিশৃঙ্খল অবস্থা তৈরি না হয়, যেন সবাই সুন্দরভাবে পায়। এছাড়াও অবকাঠামোর যে কাজ, বেসিক ওয়ার্ক বা ফ্রেম ওয়ার্ক বা যাই বলেন,
এগুলো কিন্তু এখন থেকে রেডি করা দরকার। ভ্যাকসিন সংরক্ষণ কিভাবে করবেন, ম্যান পাওয়ার, আনুষঙ্গিক কিছু জিনিস লাগবে এবং ট্রান্সপোর্ট লাগবে। যেমন শহর থেকে ঢাকা আছে, গ্রামে হয়তো আলটিমেটলি দিতে হবে। এই যে ট্রান্সপোর্ট, যে পরিবহনের মাধ্যমে যেগুলো যাবে, সেখানেও তো সংরক্ষণের ব্যবস্থাগুলো করতে হবে। ডাক্তার এ বি এম এই আব্দুল, এই ফ্রেমওয়ার্ক গুলো প্রস্তুতিগুলো এখন নিতে থেকে হবে করে রাখা বলছেন, এই উচিত। প্রস্তুতিগুলো আসলে কতটা হচ্ছে সেই প্রশ্নটিতেও একটু আসতে চাই আমি। ডাক্তার বেনজির আহমেদ যদি এই সাথে একটু যোগ করে বলেন যে ভ্যাকসিনের প্রস্তুতি তালিকা তৈরি করার কথা বলছেন ডাক্তার আব্দুল্লাহ, সেই সাথে সাথে আগের অংশে আপনি বলছিলেন পরীক্ষা বাড়ানো, কন্ট্রাক্ট টেস্টিং, আমরা শুনছিলাম যে র্যাপিড টেস্ট, অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে অ্যান্টিজেন ভিত্তিক র্যাপিড টেস্টের কথাও শুনছিলাম, তারও অগ্রগতি কেমন, মানে সার্বিক প্রস্তুতির জায়গাটাই আসলে কেমন ডাক্তার বেনজির? ধন্যবাদ শারমিন। আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগেই কিন্তু একটা নির্দেশনা দিয়েছেন যে শীতকালে আমাদের বেড়ে যেতে পারে, সুতরাং স্বাস্থ্য বিভাগ যেন যথেষ্ট প্রস্তুতি নেয়। তা আমরা প্রস্তুতির মধ্যে স্বাস্থ্য বিভাগ থেকে যেটুকু শুনছি সেটা হলো যে মূলত কিউরেটিভ কেন্দ্রিক, যে অর্থাৎ রোগী আসলে, রোগীর অধিক চাপ হলে সেইটা কিভাবে মোকাবেলা করতে হবে। কিন্তু আমরা যদি আসি প্রিভেন্টিভ সাইডটা, সেই জায়গাটা খুব দৃশ্যমান না। যদিও অধিদপ্তর একটু দ্বিমত পোষণ করে আমাদের সাথে, ওনারা বলেন যে না, আমরা আসলে প্রিভেন্টিভ কাজও অনেক করছি, কিন্তু আমরা দৃশ্যমান দেখি না। যেমন ধরেন ট্রেসিং ব্যাপক হারে, ধরেন আমাদের যত পরিচিত লোকজন আক্রান্ত হচ্ছে, আমরা কখনো দেখলাম না একটা পাবলিক হেলথ টিম এসে ট্রেসিং করছেন ওনারা কাদের কাদের সংস্পর্শে আসছেন। এক, দুই নম্বর হলো আপনি জানেন যে টেস্টটা আমরা কিছুতেই বাড়াতে পারছি না এবং খুব দ্রুত করতে পারছি না। একটা লোকের টেস্ট করতে সব মিলিয়ে হয়তো 6, 7, 8, 10 দিন লেগে যাচ্ছে, তার মধ্যেই সেই লোকটা অন্য আরো 2-4 জনের কাছে এটা সংক্রমণ করছে। তার ফলেই কিন্তু আমাদের এই সংক্রমণটা কিছুতেই আমরা একেবারে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারিনি। এখনো সেটার খুব একটা পরিবর্তন দৃশ্যমান হচ্ছে না, যেটা হওয়া উচিত। আমাদের প্রফেসর আব্দুল্লাহ আছেন এখানে, যিনি খুবই আমাদের সবার সর্বজন শ্রদ্ধেয়, উনিও অনেক সময় এগুলো বলেন যে এই জায়গাগুলোতে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। আমাদের জাতীয় পরামর্শক কমিটি বলে, যেমন ধরেন অ্যান্টিজেন টেস্টের কথা, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট 4 মাস আগে জাতীয় পরামর্শক কমিটি মানে পরামর্শ দিয়েছে এবং পরামর্শ গ্রহণও করেছেন এবং বলেছেন র্যাপিড অ্যান্টিজেন টেস্ট চালু করব। 4 মাসেও যদি না হয়, এটা একটা যুদ্ধকালীন অবস্থা, তাহলে কিন্তু সেই যুদ্ধে জয়লাভ করা আসলে কঠিন। এই বিষয়গুলো কিন্তু রয়ে যাচ্ছে শারমিন, এগুলোই আমাকে চিন্তিত করছে। আমাদের দেশের টেম্পারেচার যে অনেক কমবে তা নয়, কিন্তু অনেক যদি রোগী থাকে যারা অশনাক্ত হবে, তারা কিন্তু একটা দুটো রোগীকেও যদি মানে সংক্রমণ করে থাকে, তাহলে সেই সংখ্যাটা কিন্তু আস্তে আস্তে জিওমেট্রিক রেশিওতেও বাড়তে পারে। এই জায়গাটাই হলো সংখ্যা। আর ভ্যাকসিনের যে কথাটা বললেন আব্দুল্লাহ ভাই, যেটা বলছেন একটু সাপ্লিমেন্ট করি। আমি নাইটেকের একজন মেম্বার, ন্যাশনাল টেকনিক্যাল ইমিউনাইজেশন অ্যাডভাইজারি গ্রুপ। তো সেখানে আমাদের মন্ত্রণালয় থেকে আমাদের পরামর্শ চেয়েছিল যে কারা আগে পাবে সেই তালিকাটা বানানোর জন্য। আসলে আপনি জানেন কোভ্যাক্স একটা ইনিশিয়েটিভ আছে, সেখান থেকে যে দেশগুলো চুক্তি করেছে তারা 20% মানুষের জন্য টিকা পাওয়ার সম্ভাব্যতা আছে। আমরা ওটা নিয়েই আসলে কাজ করছিলাম। সেখানে আমরা একটা তালিকা প্রণয়ন করে মন্ত্রণালয়ে জমা দিয়েছি এবং একটু আগে আমার কাছে একটা ফাইল আসছে, ওখানেও কিছু মতামত চাওয়া হয়েছে আমাদের নাইটেকের চেয়ারম্যান কাউসার, ডক্টর কাউসার, উনি পাঠিয়েছেন, আলী কাউসার চৌধুরী। তো আমরা হয়তো ওখানে আরেকটু মতামত দেব। তো সেখানে আমরা কদিন আগে আমাদের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী যুক্ত ছিলেন, তাকেও আমরা প্রশ্ন করছিলাম, তিনিও বলছিলেন তালিকাটা তৈরি হচ্ছে, নিশ্চয়ই তৈরি হলে সেটি সম্পর্কে আমরা জানতে পারবো। ডাক্তার শাকিল ফরিদ, একটু আপনার কাছ থেকে এবারে এটি জানতে চাই যে আপনি কি মনে করছেন? আমরা তো সবাই জানি যে বাংলাদেশে অনেক জনসংখ্যা, সামর্থ্যের সীমাবদ্ধতা আছে, এর মধ্যে আমাদের সংকটগুলো কি কি যেগুলো আমরা সহজেই আসলে মোকাবেলা করতে পারি, কিন্তু মানে জায়গাগুলোর গাফিলতি রয়ে যাচ্ছে, কি মনে হচ্ছে কোথায় কোথায় সেরকম চিহ্নিত করতে পারেন ডাক্তার শাকিল ফরিদ? ধন্যবাদ শারমিন। আমার মনে হয় আমার আগের দুজন সম্মানিত বক্তা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন, সেটা হচ্ছে প্রিভেন্টেটিভ সাইডটা কিন্তু আমাদের খুব গুরুত্ব দিতে হবে। আপনি যদি প্র্যাকটিক্যালি চিন্তা করেন, ভ্যাকসিন গুলো নিয়ে কিন্তু অনেক কোশ্চেন আছে। আমরা জানি না টোটাল কতগুলো ভ্যাকসিন কখন আসবে বাংলাদেশে, আমরা জানি না কয়টা ডোজ দিতে হবে এখনো, আমরা জানি না কি কোথাকার ভ্যাকসিন আপনি আনবেন, আপনি কি মডার্নার টানবেন না ফাইজারের টানবেন না অক্সফোর্ডের টানবেন, আমরা জানি না কাদেরকে প্রায়োরিটি দিয়ে কিভাবে ভ্যাকসিনটা আমরা দিব। এটা কিন্তু পুরো আগামী বছর লেগে যাবে বাংলাদেশের একটা সাইজেবল পপুলেশনকে ভ্যাকসিনেট করতে। তো আমার আগের বক্তা প্রফেসর নাজির আহমেদ সাহেব যেটা বললেন যে প্রিভেন্টেটিভ মেজার্সটা সাংঘাতিক ইম্পর্টেন্ট। আমাদের মাস্ক পরা, ডিস্টেন্স মেইনটেইন করা, তারপরে
ওয়েস্টার্ন কান্ট্রিগুলো থেকে অনেক কিছু শিখার আছে যে কিভাবে কন্টিনজেন্সি মেজার্স গুলো প্রয়োগ করা যায়। যেমন আপনি ইংল্যান্ড আমেরিকা ভালো এক্সাম্পল না, কিন্তু আপনি যদি ফার ইস্টে দেখেন, আপনি সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া, তাইওয়ান এসব জায়গা দেখতে পারেন, ভিয়েতনাম, ভালো ভালো এক্সাম্পল আছে কিভাবে তারা ড্রাকুনিয়ান মেজার্স নিয়ে ডিজিজটাকে কন্ট্রোল করেছে। আমার মনে হয় এসব জিনিসের প্রতি কিন্তু আমাদের এখন খুব এমফাসিস দিতে হবে। এটা অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট। এই জিনিসটা যদি আমরা এখন না করি, আমরা ভ্যাকসিনের আশায় বসে থাকি, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য এটা খুব একটা এই ভালো হবে জিনিসটা না। আসলে আপনি যেটার প্রতি জোর দিচ্ছেন সেটা কতটুকু হচ্ছে? ডাক্তার এবিএম আব্দুল্লাহ শাকিলপুরি যেটি প্রিভেন্টিভ জায়গাটির কথা বলছেন, আমরা যখন দেখছি যে আসলে নির্বাচন চলছে, আমরা দেখছি বিক্ষোভ হচ্ছে, সম্মেলন হচ্ছে, এই করোনার মধ্যে সামনেও ডিসেম্বরেও নির্বাচন হবে, আসলে মানুষের কাছে কি বার্তা যাচ্ছে? মানুষ কেন খুব বেশি সচেতন হবেও, সেটিও যদি বলেন। এটি কি এখন কৌশলগত কোথাও ব্যর্থতা রয়ে যাচ্ছে ডাক্তার এবিএম আব্দুল্লাহ? না, ধন্যবাদ। আসলে ওই প্রথমে আমি ওইটাও আগেও বলছিলাম যে ভ্যাকসিন আমরা কবে আসবে, কতদিনে, মানে কয়টা ডোজ, সেটা আসলে কতদিন প্রোটেকশন দিবে, এগুলো কিন্তু এখনো ক্লিয়ার না। আর আসলে বাংলাদেশে তো 17 কোটি লোক একসাথে পাবেও না। সুতরাং ভ্যাকসিন যখনই আসবে বা না আসবে, বা যতদিন না আসে ততদিন পর্যন্ত আমাদের কিন্তু প্রতিদিনমূলক ব্যবস্থা কিন্তু নিতেই হবে, এটা কিন্তু মাস্ট। যেমন ধরেন আমি একটা কথা প্রায় বলি, 3টে কাজ করলেই আমরা কিন্তু প্রতিরোধ করতে সক্ষম হবো। যেমন 1 নম্বর, মাস্ক অবশ্যই পরবো, ঘরের বাইরে গেলেই মাস্ক ছাড়া আমরা যাবো না। এই মাস্ক পরলে কিন্তু প্রায় 80% প্রতিরোধ করা সম্ভব। সেকেন্ড, আমরা হাত ধোয়ার চর্চা বা হাত স্যানিটাইজার যেটা ইউজ করে, এটাও চালাতে থাকবো। এটাও ইম্পর্টেন্ট, শুধু করোনা তো না, অন্য রোগ থেকেও বাঁচাবে। আর তৃতীয় হলো যে শারীরিক দূরত্বটাকে মেনটেন করবে। 3টে কাজ যদি আমরা করি তাহলে কিন্তু আমরা প্রতিরোধ করতে পারবো। কিন্তু দুর্ভাগ্যজনক হলো আমাদের জনগণের কারণে, সবাইকে আমাদের দোষ না, আসলে সারা পৃথিবীর মানুষ এরকম করছে। তো জনগণের মধ্যে, যেটা আমি আগেও বললাম, একটা গাছ ছাড়া ভাব, শৈথিল্য ভাব, উদাসীন ভাব, মাস্ক তারা মানতেই চায় না। রাস্তাঘাটে চললে মনে হয় না দেশে করোনা আছে। জনগণের মধ্যে কোনো আতঙ্ক নাই, ভয় নাই, কিচ্ছু না। অনেকে তো করোনা আছে বিশ্বাসই করে না, এমনকি গ্রামে গঞ্জে তারা তো অনেকে নামও শুনে নাই, মাস্ক তো পরেই নেই, কিন্তু অবস্থা চলছে আমাদের দেশে। কিন্তু এটা ডাক্তার কিন্তু আব্দুল্লাহ, অত্যন্ত একটু যদি আমাকে একটা প্রশ্ন দুঃখজনক করতে এগুলো। দেন এখানে, যে মাস্ক পরলে অনেকে মনে করছে যে তার অস্বস্তি বোধ হচ্ছে, কারো কারো নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, এরকম কমপ্লেন অনেকে করছেন। গণমাধ্যমে যখন ক্যামেরা ধরছে তখন এই ধরনের কথা তারা বলছেন। তারা আসলে কি করবেন? আসলে তো অনেকের সমস্যা মনে হয় হচ্ছেই মাস্কে, তখন তাদের জন্য কি পরামর্শ? প্রথম কথা হলো, একটু তো বিরক্ত লাগতেই পারে। মাস্ক তো আমরা অভ্যস্ত ছিলাম না। এই যে আমরা ডাক্তারি করি, যে যারা আমরা পিপি পরে, আমরাও কি অভ্যস্ত ছিলাম? এই চাঁদের দেশে মানুষ যায়, ওইগুলো পরে আমাদের রোগী দেখতে হয়, এগুলো তো করতে হচ্ছে। কষ্ট একটু হলেও এইটা তো আপনাকে বাঁচাবে করোনার সংক্রমণ থেকে। কারণ রোগ হয়ে হলে তো মুশকিল, আবার আইসিইউ যাওয়া লাগে কিনা সেটা তো আরো ডেঞ্জার, হয়তো লাগবে না, তারপরেও তো মুশকিল। আমাদেরকে প্রতিরোধ করা ছাড়া তো কোনো উপায় নাই। জনগণকে একটু বুঝাইতে হবে যে হ্যাঁ, একটু শুরুতে হয়তো কষ্ট আপনার হবে, তারপরেও এটা আপনাকে একটা বিশাল ঝুঁকি থেকে শুধু তো আপনাকে বাঁচাচ্ছে না, আপনি বাঁচবেন, আপনার পরিবার বাঁচবে, পাড়া প্রতিবেশী বাঁচবে, দেশের মানুষ বাঁচবে। এই স্বাদ থেকে আপনি কষ্ট হলেও মাস্কটা কিন্তু আপনাকে পড়তেই হবে, কম্পালসারি, এর মধ্যে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আর যেগুলো বললাম, হাত ধোয়া, শারীরিক দূরত্ব কিন্তু করতেই হবে। এবং অলরেডি তো গভর্নমেন্ট একটা রুল করেই ফেলছে, নো মাস্ক নো সার্ভিস। দোকান মালিক সমিতিরে করছে, মাস্ক ছাড়া দোকানে ঢুকতে দিবে না। এরকম বই যদি আমরা এটা কার্যকরী করতে পারি, খালি কাগজে কলমে বললে তো হবে না, এটা বাস্তবে যেন রূপদান করে। অলরেডি কিন্তু ভ্রাম্যমাণ আদালতও হয়ে গেছে, সেটাও তারা অনেকে জরিমানা করছে, এটাও করুক। সাথে সাথে জনগণকে সচেতন নিশ্চয়ই করে ডাক্তার তুলতে এবিএম হবে আব্দুল্লাহ, আমাদের। আপনারা সব সময় বলছেন, অনেক ধন্যবাদ। আমরা আশা করছি সময়ের সাথে সাথে মানুষের মধ্যে, মানে খুব দ্রুতই, আসলে খুব বেশি সময় তো নাই, মানুষ মানা শুরু করবে। একটু যদি হাসপাতালের প্রস্তুতির কথাও বলি, ডাক্তার এবিএম আব্দুল্লাহ একটু আইসিইউ শব্দটা বলছিলেন। আইসিইউ এর কি অবস্থা? কারণ যদি সংকটাপন্ন রোগীর সংখ্যা বাড়তে থাকে তাহলে তো আমাদের আইসিইউ এর প্রয়োজন হবে। ডাক্তার বেনজির, আমরা জানছি যে সাধারণ শয্যা খালি থাকলেও আইসিইউ সংকট আছে, এটি একটু বলবেন। সাথে সাথে যদি একটু ভেন্টিলেটর প্রসঙ্গেও জানি, আমরা জানি গুরুতর যারা হচ্ছে তাদের ভেন্টিলেটরের প্রয়োজন হচ্ছে। সরকারি হাসপাতালে 300টি ভেন্টিলেটর আছে, বেসরকারি হাসপাতালে প্রায় 400টি, এরকম একটা হিসাবও আমরা পাচ্ছি। সম্প্রতি যুক্তরাষ্ট্র আমাদেরকে 100টি ভেন্টিলেটর দিয়েছে। কিন্তু আমরা জানছি সাথে সাথে এও যে ভেন্টিলেটর ব্যবহারের জন্য দক্ষ জনবলের অভাব আছে, যার কারণে অর্ধেক ভেন্টিলেটরই নাকি অব্যবহৃত অবস্থায় থাকছে। কি অবস্থা ডাক্তার বেনজির? না, ধন্যবাদ। আসলে ভেন্টিলেটর কোনো সমাধান না। ভেন্টিলেটরে যে রোগী যায় তাকে যে আমরা ফিরিয়ে আনতে পারবো এই নিশ্চয়তা খুব কম। এটা বিদেশেও হয় না, আর আমাদের দেশে তো হয় না। আর আপনি যেটা বললেন সেটা সত্যি কথা, এটা আমরা অনেকদিন আগে থেকেই বলে আসছি যে সবাই ভেন্টিলেটর বলছেন, বাট ম্যান বিহাইন্ড দ্য মেশিন সেটা কোথায়? এবং আপনারা জানেন যে এই ভেন্টিলেটর যারা আইসিইউ ক্রিটিক্যাল কেয়ার দেন, এটা একদিনে তৈরি হয় না। আমাদের দেশে হাতে গোনা এরকম স্পেশালিস্ট আছেন, তৈরি হতে 10 বছর লাগবে। তার মানে 10 বছর পরে তো আর করোনা হয়তো আদৌ থাকবে না। তো সুতরাং ওইটা কোনো ভালো পথ না।
যেটা আমাদের ডক্টর ফরিদ বলেছেন, আমিও একই কথা বলি, যে আমাদের মতো উন্নয়নশীল দেশের প্রধান কর্তব্য হওয়া উচিত আমাদের প্রিভেন্টিভ। এবং আব্দুল্লাহ ভাই যেটা বললেন সেটা খুবই সত্য, যে জনগণকে এটা মানতে হবে। পাশাপাশি আরেকটু সত্য আছে, যেটা আব্দুল্লাহ ভাই বেশি বলেন না, সেটা হলো স্বাস্থ্য বিভাগের কিছু করণীয় আছে। তাহলে স্বাস্থ্য বিভাগ যদি তারটা ঠিক মতো না করে, তাহলে জনগণের শুধু দোষ দিলে এটা তো বোধহয় ন্যায় বিচার হয় না। ধরেন স্বাস্থ্য বিভাগ ঠিক মতো ট্রেসিং করছে কিনা, ঠিক মতো টেস্টিং করছে কিনা, ঠিক মতো আইসোলেশন করছে কিনা, এটা কার দায়িত্ব? এটা কোনো ব্যক্তির দায়িত্ব না, এটা কোনো পরিবারের দায়িত্ব না, এটা স্বাস্থ্য বিভাগের দায়িত্ব। এই জায়গাটায় যদি আমরা জোর না দিই, আমরা যদি বসে থাকি যে রোগী আসুক, আমরা পরীক্ষা করব, বেশি অসুস্থ হলে আমরা তাকে ভেন্টিলেটরে দেবো, নো, ইট ইজ নট এ গুড ম্যানেজমেন্ট। আমাদের গুড ম্যানেজমেন্ট চিন্তা হওয়া উচিত, আমি রুগী আসতে দেব না, আমার এটাই হবে প্রধান। এবং সেটা একটা টাইম বেঁধে দিতে হবে, টাইম বাউন্ড একটা গোল করতে হবে, যে আমি 3 মাস বা 6 মাসের মধ্যে রোগীটাকে এই পর্যায়ে নিয়ন্ত্রণে আনবো, এই পর্যায়ে নিয়ে আসবো। এবং তারপরে যে রোগীটা আমি এক্সপেক্ট করবো সাইন্টিফিক্যালি, সেটার জন্য আমি প্রস্তুতি নেব। প্রস্তুতি শুধু ভেন্টিলেটর না, উল্টো প্রস্তুতি হলো সব উপজেলাগুলোকে আমাকে এমন ভাবে প্রস্তুত করতে হবে, সেখানকার ডাক্তার নার্সদের আবার রিফ্রেশার ট্রেনিং দিয়ে, সেখানে অক্সিজেন রেখে, যে মৃদু সংক্রমণ নিয়ে যে রোগীগুলো আসবে তাদেরকে যদি ঠিক মতো মনিটরিং করা যায়, তাদের অক্সিজেন লাগলে যাতে করে আমি ভালোভাবে রেফার করতে পারি জেলা হাসপাতালে, এই সিস্টেমটা, এই ব্যবস্থাপনাটাকে যদি আমরা উন্নত করি, তাহলে ওখানে আমরা বলি যদি রোগী মৃত্যু শূন্য হবে, সেই একটা টার্গেট। সেই মৃত্যু শূন্য করতে হলে আপনাকে প্রাথমিক যে চিকিৎসাগুলো, এই জায়গায় জোর দিতে হবে। যারা কোমরবিডিটি নিয়ে আছেন তারা যেন কিছুতেই সংক্রমণ না হয় তাদের, সেই জায়গায় জোর দিতে হবে, ওই প্রিভেন্টিভ জায়গাটায় জোর দিতে হবে। তাদেরকে আমাদের এমন ভাবে আগলিয়ে রাখতে হবে যে তাদের কাছে যেন সংক্রমণটা না পৌঁছায়। আমরা যদি জনস্বাস্থ্যের এই তত্ত্বগুলো না মানি, এই মানে অনুসৃত এইগুলো না অনুসরণ করি, যেটা সব দেশে অনুসৃত হচ্ছে, তাহলে আসলে আমরা এটা কন্ট্রোল করতে পারবো না। আমরা এতদিন অনেক ধন্যবাদ ডাক্তার বেনজির, আবারও আসবো আপনার কাছে সময়, যথেষ্ট সময় থাকলে। আসলে কবে হবে এগুলো? আমরা যদি দ্বিতীয় ঢেউয়ের মধ্যে পড়েই যাই, এই বিষয়গুলো কবেই আসবে সেটি তো একটা প্রশ্ন রয়ে যাচ্ছে। ডাক্তার শাকিল ফরিদ, খুব দ্রুত আমাদের আসলে কি ব্যবস্থা নেওয়া উচিত? সময় নিয়ে হয়তো অনেক কিছুই করার থাকতে পারে, কিন্তু খুব দ্রুত এই মুহূর্তে আমাদের আসলে কি করণীয় বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আপনি একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট রেইজ করেছেন। আমরা তো বললাম প্রিভেন্টিভ সাইড কিভাবে আমরা বন্ধ করতে পারি, এখন হাসপাতালে রোগী আসলে কিভাবে উন্নতি করা যায়। এখন ভেন্টিলেটর ইজ নট দ্য সলিউশন। আমার আগের বক্তাও যা বলেছেন, ভেন্টিলেটর আপনি যদি ইংল্যান্ড আমেরিকাতে দেখেন, মর্টালিটি হচ্ছে 50-50, 50 জন বাঁচবে, 50 জন মারা যাবে। এখন আপনি বাংলাদেশের যদি স্ট্যাটিস্টিক্স দেখেন, আমার হাতে কোনো কংক্রিট স্ট্যাটিস্টিক্স নাই, কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমার ফ্রেন্ডের সাথে কথা বলে বলবো অলমোস্ট 100%, ইফ নট 90% এর বেশি। এখন যেটা করতে হবে, ভেন্টিলেটরের কথা চিন্তা না করে ভেন্টিলেটরের আগে যে পাথওয়েটা, অ্যাডভান্স অক্সিজেন থেরাপি, সেটাকে ইমপ্রুভ করতে হবে। যেমন সিপ্যাপ মেশিন, যেমন হাই ফ্লো নেজাল ক্যানুলা, এইসব কিভাবে ইউজ করতে হয়, এটা কিন্তু আমাদের ডাক্তারদেরকে ট্রেন আপ করতে হবে। আমরা অক্সফোর্ড ইউনিভার্সিটি হসপিটালে যেটা দেখেছি, যে সিপ্যাপ মেশিন ভালো মতো ইউজ করে, খুব সিম্পল কতগুলো সিপ্যাপ মেশিন ইউজ করে আমরা কিন্তু অনেক পেশেন্টকে ভেন্টিলেটরে যাওয়া থেকে স্টপ করতে পেরেছি, এবং এই জিনিসটাই খুব ইম্পর্টেন্ট। আপনি যদি দেখেন বিএসএমএমইউ তে প্রায় 35টা ভেন্টিলেটর গিয়েছে ইংল্যান্ড থেকে। ওয়েলসের একজন ডাক্তার ডক্টর সোহাইল মুসা, উনি অনেক কষ্ট করে এই ডোনেশন গুলো এনে দিয়েছেন। এবং আমি ওখানকার যে আইসিইউ হেড প্রফেসর আখতার জামান, ওনার সাথে আমি কথা বলছিলাম যে ওনাদের এক্সপিরিয়েন্স কি বাংলাদেশে এই সিপ্যাপ মেশিন ইউজ করে অথবা হাই ফ্লো নেজাল ক্যানুলা ইউজ করে। ওনাদের এক্সপিরিয়েন্স কিন্তু অ্যাকচুয়ালি খুবই ভালো। এবং এই সিপ্যাপ অ্যাডভান্স অক্সিজেন থেরাপি যদি সময় মতো দেওয়া যায়, রোগীকে যদি ক্লেক্সেন ইনজেকশন দেওয়া যায়, যেটা রক্ত জমাট বাঁধে না এরকম একটা ইনজেকশন, তারপর যদি স্টেরয়েড ইনজেকশন দেওয়া যায়, তাহলে কিন্তু আপনি অনেক পেশেন্টকে এই ভেন্টিলেটরে প্রোগ্রেস করা থেকে বন্ধ করতে পারবেন। তারপর কয়েকটা সিম্পল মেজার্স, যেমন প্রোন পজিশনিং আমরা বলি, মানে রোগীকে শুইয়ে রাখা বিভিন্ন পজিশনে, একবার সাইডের উপরে, একবার পেটের উপরে, একবার পিঠের উপরে, এরকম যদি 12 থেকে 18 ঘন্টা পজিশনটা চেঞ্জ করা যায়, তাহলে কিন্তু লাং এর অক্সিজেনেশন অনেক ইমপ্রুভ করা যায়। আমার মনে হয় এগুলি খুব রেকগনাইজ পাথওয়ে কোভিড এর ট্রিটমেন্টে, এবং এই জিনিসগুলো বাংলাদেশে অনেক ফলো করা হচ্ছে ভালোভাবে, কিন্তু এখনো দেয়ার ইজ রুম ফর ইমপ্রুভমেন্ট। সো আমার কথা, আমি কমপ্লিটলি এগ্রি করি প্রফেসর বেনজিরের সাথে যে ভেন্টিলেটর ইজ নট দ্য সলিউশন। আমাদের ধন্যবাদ ডাক্তার শাকিল ফরিদ। আমি এই বিষয়ে একটু ডাক্তার এবিএম আব্দুল্লাহর কাছ থেকেও শুনতে চাই। সরকার বলছে প্রস্তুত,
আমরা আগের বক্তাদের শুনছিলাম, আপনি আসলে কি বলবেন, কতটা প্রস্তুত, আরো একটু কি করণীয় আছে আমাদের এই মুহূর্তে খুব দ্রুততার সাথে, ডাক্তার এবিএম আব্দুল্লাহ? হ্যাঁ, প্রথম কথা হলো যে প্রিভেন্টিভ মেজার নিতে তো হবে, তাতে কোনো দ্বিমত নাই, দিতে তো হবেই। আর ভেন্টিলেটর তো ম্যাক্সিমাম লোকের লাগে না, 1 to 5% লোক আইসিইউতে ঢোকে, কয়েকজনের ভেন্টিলেটর সবার লাগে না। তো ভেন্টিলেটরের মেইন প্রবলেম না, এটা ঠিক, এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। তবে আমাদের দেশে কিন্তু আমরা যারা ডাক্তাররা, মানে কিউরেটিভ সাইড যেটাকে বলি আমরা, প্রিভেনশন নিতে হবে, সেখানে ঘাটতি আছে। ট্রিটমেন্টের দিক থেকে কিন্তু আমি মনে করি যে আমরা, আমাদের ডাক্তাররা বা আমাদের নার্সরা, আমাদের স্বাস্থ্যকর্মী যারা আগের চেয়ে যথেষ্ট দক্ষতা অর্জন করেছে, আমরা কিন্তু ভালোভাবে এগুলো ট্রিটমেন্ট দিচ্ছি। ডক্টর শাকিল যে কথাগুলো বললেন, যেগুলো বলছে, এগুলো কিন্তু চলছে আমাদের দেশে, এবং সেই জন্যই আপনি ওই আমেরিকার মতো দেশ, ইউরোপের মতো দেশের তুলনা করে দেখেন, তুলনামূলক আমাদের মৃত্যুর হার কিন্তু এখনো অনেক কম। যদিও আমাদের হয়তো আমেরিকার চেয়ে তো গরিব দেশ বটেই, কিন্তু ওদের চেয়ে ম্যানেজমেন্ট আমাদের মোটেই খারাপ হয় নাই। সেই জন্য আমাদের মর্টালিটি কিন্তু, আমি যেটা বললেন আইসিইউ গেলেই মারা যাবে, এটাও ঠিক না। আমাদের অনেক রোগী কিন্তু আমি দেখছি আইসিইউতে, আমার নিজস্ব রোগী আছে, আমরা কিন্তু তাকে ব্যাক করাতে পারি, কিন্তু ভালো আছে, এরকম কিন্তু অনেক আছে। সুতরাং আমি জনগণ যাতে ভয় না পান, হতাশাগ্রস্ত না হন, একটা কথা আমি আশ্বস্ত করতে চাচ্ছি যে আমাদের দেশে, কারণ শুরুতে আমরা ভয় পাচ্ছিলাম, কিন্তু সন্ধ্যা নেই, মার্চের দিকে আমরা ডাক্তার না রোগীর কাছে যাইতো না, অনেক কমপ্লেন আমাদের রয়ে গেছে, নার্সরা দেয় না, ওষুধ দেয় না, খাওয়া দাওয়া দূর থেকে, এগুলো কিন্তু ছিল এই ধরনের কমপ্লেন। কিন্তু এখন আমাদের ডাক্তাররা কিন্তু রোগীর কাছে যাচ্ছে, গায়ে হাত দিচ্ছে, কথাবার্তা বলতেছে, রোগীকে কাউন্সেলিং করছে, আত্মীয় স্বজনের কথা আমরা যতটুকু পারছি আমরা কিন্তু করছি, তা না, আমাদের কিন্তু দক্ষতা অনেকটা বাড়ছে। তা আমি মনে করি এদিক থেকে আমরা অনেকটা রেডি আছি, করতে পারবো। তবে হ্যাঁ, যদি সংক্রমণের ঝুঁকি বেড়েই যায়, গভর্নমেন্ট কিন্তু কিছু কিছু হাসপাতাল বন্ধ করে দিচ্ছে, এটাও সত্য। কারণ হাসপাতাল রুগী নাই তো বন্ধই তো করবে, রুগী নাই, কমে গেছিল, বেড পড়ে আছে, ম্যান পাওয়ার অবস্থা ওয়াস্টেজ করে তো লাভ নাই। সুতরাং সেগুলো বন্ধ করে এই ম্যান পাওয়ার গুলো অন্য জায়গায় কাজে লাগাচ্ছে। তবে হ্যাঁ, আল্লাহ না করে যদি আরো কেস বেড়েই যায়, আমি বিভিন্ন সময় এটা বলছি, আমি সাজেশন দিছি, এই হাসপাতাল যদি প্রয়োজনে আবার চালু করা যাবে, এবং কিন্তু 1-2-3 24 ঘন্টার মধ্যে চালু করা সম্ভব। এই ব্যবস্থা নিতে হবে, কারণ এখন থেকে যেন আমরা প্রস্তুতি নেই, না হলে শুরুতে যে হযবরল অবস্থা হয়েছে, এটার জন্য আর ভবিষ্যতে ডাক্তার না আব্দুল্লাহ, হয়, একটু এটা মানুষের আবার জন্য একটু কি সতর্ক বলবেন? থাকতে আপনি হবে। হাসপাতালের প্রস্তুতির জায়গাগুলো বলছিলেন, একদম জনসাধারণের জন্য কি বলছেন? আমরা যেমন একটা পাত্তা না দেওয়ার ভাব চলে আসছে আমাদের মধ্যে, আসলে এখন কতটা পাত্তা দেওয়ার সময় আসছে, আর না দিলে কি হতে পারে? মানুষের জন্য একটা বার্তা, সাধারণের জন্য যদি একটা বার্তা দেন। না, যেটা তো আমি শুরু থেকেই বলছি যে মানুষের মধ্যে পাত্তা না দেওয়ার ভাব শুধু আমাদের দেশে তো না, সারা পৃথিবীতেই তো অনেক জায়গায় মিছিল করছে। সেদিন পরশুদিন বোধহয় একটা মিডিয়াতে দেখলাম, এক জায়গায় আমেরিকাতে একটা লোক রাস্তায় শুয়ে পড়েছে, ওরা ওই লকডাউন মানবে না, এইসব মানবে না, দোকানপাট খুলতে বলছে, তো সারা দুনিয়াতেই। হ্যাঁ, জনগণকে যে পাত্তা না দেওয়ার ভাব বা শৈথিল্য ভাব, এইটা জনগণকে আমাদের বুঝাইতে হবে, বাধ্য করতে হবে, আইনও করতে হবে, প্রয়োগও করতে হবে, এবং তাদেরকে সচেতন করে তোলার লক্ষ্যে আমি তো বলছি যে বিভিন্ন জায়গায় কমিটি করে সর্বস্তরে জনগণকে আমাদের ইনভলভ করতে হবে। তাদেরকে যদি আমরা সম্পৃক্ত করতে পারি, আপনি ধরেন জনপ্রতিনিধি, ছাত্র, যুবক, জনতা, ইমাম সাহেব, টিচার, সবাই মিলে জনগণকে সচেতন করে তুলতে হবে। এবং মিডিয়ার রোল তো বিশাল, মিডিয়া তো চেষ্টা করছেনই। এই যে আপনার টিভিতে সবসময় বলছেন, প্রিন্ট মিডিয়া বলেন, অনলাইন বলেন, টেলিভিশন, সবটা কিন্তু প্রচারণা চালাচ্ছি। সবাই সম্পৃক্ত হয়ে সবাই যদি একযোগে আমরা কাজ করি, তাহলে আমরা মনে করি যে জনগণকেও বুঝাইতে পারবো, জনগণের মধ্যে ইনভলভ হবে, এবং এইভাবেই আমাদের প্রতিকার অনেক ধন্যবাদ প্রতিরোধমূলক ডাক্তার ব্যবস্থা কিন্তু এবিএম নিতেই আব্দুল্লাহ, হবে। অনেক ধন্যবাদ। আমার মনে হয় আপনার বার্তা স্পষ্ট। খুব সংক্ষেপে ডাক্তার বেনজির, আপনার কাছ থেকে ওইটি জানতে চাই। না শুনেন, আসলে আব্দুল্লাহ ভাই যেটা বলেছেন সেটা সত্যি, কিউরেটিভ সাইডে আমাদের প্রস্তুতি আছে। আমি জনস্বাস্থ্যের লোক, আমি প্রিভেনশনে বিশ্বাস করি। আর আব্দুল্লাহ ভাই যেটা বললেন, সব দেশেই যে এটা হচ্ছে না তা নয়, মাস্ক পরা বা সোশ্যাল ডিস্টেন্সিং, অনেক ভালো দেশের উদাহরণ আছে, সেগুলো আমাদের ভুলে যাওয়া উচিত না। সব দেশেই এই অবস্থা তা না, আমাদের উদাহরণ আছে তাইওয়ান, আমাদের উদাহরণ আছে থাইল্যান্ড, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, অনেক ভালো নিশ্চয়ই ভালো আমরা উদাহরণ আছে। সেই উদাহরণগুলো আমার মনে হয় অনুসরণ ভালো করার চেষ্টা উদাহরণগুলোই করবো। আমার আসলে একদমই আর হাতে সময় দিতে পারছি না। অনেক ধন্যবাদ ডাক্তার বেনজির আহমেদ, ডাক্তার এবিএম আব্দুল্লাহ, ধন্যবাদ ডাক্তার শাকিল ফরিদ, আপনাদের তিনজনকে। ডাক্তার মশিউল চৌধুরী আমাদের সঙ্গে আগের অংশে ছিলেন, তাকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। রাজ কাহন।